আজকে আমরা পড়ব তড়িৎ শক্তি ও ক্ষমতা। এটি একটি খুব ছোট অধ্যায় এবং এই অধ্যায় থেকে থিওরি সাধারণত খুব কমই আমরা দেখতে পাই। এই অধ্যায় থেকে গাণিতিক সমস্যাই সাধারণত বেশি আসে। তো এই অধ্যায়ে আমরা প্রচুর ফর্মুলা পাবো এবং ইউনিট পাবো। সেই ফর্মুলাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের অঙ্ক করার জন্য। তো আজকে আমরা শুরু করি তড়িৎ শক্তি ও ক্ষমতা। আজকের প্রথম প্রশ্ন, বৈদ্যুতিক কার্য নির্ণয়ের সমীকরণটি লেখো। দেখো, বৈদ্যুতিক কার্য সম্পর্কে তোমাদের টেক্সট বইয়ে 3.2 এই সেকশানে আলোচনা করা হয়েছে। বৈদ্যুতিক কার্যের সংজ্ঞা তোমরা প্রথম অধ্যায়ে পড়েছিলে, যখন তোমরা বিভব, আধান এদের মধ্যে সম্পর্ক পড়েছিলে। বৈদ্যুতিক কার্য প্রধানত আমরা এই সম্পর্কটি থেকে নির্ণয় করি। এই সম্পর্কটি তোমরা দাগ দেবে। এটি প্রথম সমীকরণ, যেটি আমরা বারবার ব্যবহার করে থাকি, ডব্লিউ সমান কিউ ভি। অর্থাৎ আমরা কিউ পরিমাণ তড়িতাদানকে যদি ভি বিভব পার্থক্যের মধ্য দিয়ে নিয়ে যাই, তাহলে যে কার্য আমাদের করতে হয় তা যদি ডব্লু হয়, তাহলে ডব্লু সমান কিউ ভি। এটি হলো বৈদ্যুতিক কার্য নির্ণয়ের প্রধান ফর্মুলা। এই সমীকরণটির আরেকটি রূপ রয়েছে। তোমরা প্রথম অধ্যায়ে পড়েছিলে যে কিউ সমান আইটি হয়, যেখানে কিউ হচ্ছে প্রবাহিত তড়িতাধান, আই তড়িৎ প্রবাহ মাত্রা এবং টি সময়। এই ফর্মুলাটির এই কিউ এর মান যদি আগের সূত্রটায় বসিয়ে দিই, তাহলে কার্য নির্ণয়ের আরেকটি আমরা অল্টারনেটিভ সমীকরণ পাই। সেটি হলো ডব্লু সমান, কিউ এর পরিবর্তে আইটি বসিয়েছি, তাহলে ডব্লু সমান ভিআইটি। অর্থাৎ ডব্লু বা কৃতকার্য নির্ণয়ের দুটো সূত্র আমরা ব্যবহার করি। এক হলো ডব্লু সমান কিউ ইন্টু ভি, এবং যদি এখানে কিউ এর ভ্যালুটি বসিয়ে দিই, তাহলে কিউ এর পরিবর্তে আমরা লিখতে পারি আইটি, তাহলে লিখতে পারি আইটি ইন্টু ভি। তাহলে এই সমীকরণটির দ্বারা আমরা কিন্তু বিভিন্ন অঙ্কে কৃতকার্য নির্ণয় করব। এখানে দেখো আরেকটি ব্যাপার বলে দিই, এক জুলের সংজ্ঞা এখানে দেওয়া রয়েছে। এটি কিন্তু তোমরা প্রথম অধ্যায়তে পড়েছো, ইলেকট্রোস্ট্যাটিক্স যখন পড়েছিলে তখন পড়েছো, সেই জন্য এখানে আমি আলাদা করে আর বলছি না। এখানে এই সমীকরণটি শুধু তোমরা খেয়াল রাখবে যে ডব্লিউ সমান কিউ ভি, এই সমীকরণ দ্বারা কার্য নির্ণয় করি, অথবা কিউ এর মান আইটি যদি বসিয়ে দিই, তাহলে ডব্লিউ সমান আইটি ভি, এই ফর্মুলার দ্বারা আমরা কৃতকার্য নির্ণয় করতে পারি। এরপর পরের প্রশ্ন, সক্রিয় ও নিষ্ক্রিয় বৈদ্যুতিক উপাদান বলতে কী বোঝো, অর্থাৎ অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ইলেকট্রিক্যাল ডিভাইসেস। দেখো, সক্রিয় ও নিষ্ক্রিয় বৈদ্যুতিক উপাদান সম্পর্কে তোমাদের বইতে 3.2.1 এই সেকশানে আলোচনা করা হয়েছে। প্রথমে আলোচনা করব সক্রিয় উপাদান বা অ্যাক্টিভ ইলেকট্রিক্যাল ডিভাইস কাকে বলে। তো তড়িৎ বর্তনীতে আমরা জানি তড়িৎ শক্তিকে আমরা অন্যান্য বিভিন্ন শক্তিতে আমরা রূপান্তরিত করতে পারি। যদি এমন হয় যে তড়িৎ শক্তিকে আমরা যান্ত্রিক শক্তিতে, যেমন বৈদ্যুতিক পাখায় রূপান্তর করি, অথবা কোনো বৈদ্যুতিক আলোতে আমরা তড়িৎ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তরিত করি, তেমন যদি সম্ভব হয়, তাহলে সেই উপাদানগুলিকে আমরা বলি সক্রিয় বা কার্যকর উপাদান। এর সংজ্ঞা তোমরা এখান থেকে শুরু করে তোমরা এখান পর্যন্ত লিখবে, যে এর উদাহরণ হবে বৈদ্যুতিক পাখা বা কোনো সঞ্চায়ক তড়িৎ কোষ, মানে রিচার্জেবল কোনো ব্যাটারি, এই ধরনের, মানে যেখানে তড়িৎ শক্তি থেকে আমরা অন্য কোনো শক্তি পাবো, তাকে আমরা বলবো সক্রিয় বা কার্যকর উপাদান। এরপর আমরা করব নিষ্ক্রিয় বা অকার্যকর উপাদান কাকে বলে। দেখো, যখন একটি বৈদ্যুতিক পাখা বা বৈদ্যুতিক আলো বা বৈদ্যুতিক সঞ্চায়ক তড়িৎ কোষকে কোনো বর্তনীতে যুক্ত করব, তখন আমরা বিভিন্ন তার আমরা ব্যবহার করি বর্তনীতে। এই তারগুলোর আমরা ধরে নিই কোনো রোধ নেই, কিন্তু তারগুলোর অল্প হলেও কিছুটা রোধ থাকে। ফলে ওই তারে জুলের সূত্র অনুসারে, আমরা জানি তড়িৎ শক্তির তাপীয় ফল, তোমরা ক্লাস 10-এ পড়েছো, সেখানে কিন্তু অনেক তাপ শক্তি উৎপন্ন হয়। এই তাপগুলি কোনো কাজে লাগে না। দেখো, বর্তনীতে আমরা একটি ফ্যান চালানোর জন্য অনেকটা ধরো তামার তার ব্যবহার করলাম, সেই তামার তারে তাপ উৎপন্ন হলে এই তাপটি তো আমরা চাইনি, এটি শুধু শুধু উৎপন্ন হচ্ছে, অর্থাৎ শক্তির অপচয় হচ্ছে। তাই এই ধরনের উপাদানগুলিকে আমরা বলবো নিষ্ক্রিয় বা অকার্যকর উপাদান। এর উদাহরণও হবে কি, বর্তনীতে থাকা বিভিন্ন তারগুলি। তাহলে তোমরা এর সংজ্ঞা লিখলে প্রথম থেকে এই পর্যন্ত লিখবে, এটি হলো নিষ্ক্রিয় উপাদানের সংজ্ঞা। পরের প্রশ্ন, জুলের সূত্রের গাণিতিক রূপটি লেখো। তোমরা দেখো, জুলের সূত্রটি তোমরা ক্লাস 10-এ পড়েছিলে অনেক ডিটেলসে, এবং তোমাদের মাধ্যমিকে এই কোশ্চেনটি বারবার আসতো। এখানে জুলের সূত্রের স্টেটমেন্ট উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডে আসে না, কিন্তু জুলের সূত্রের সাহায্য নিয়ে আমরা বিভিন্ন অঙ্ক করি, অর্থাৎ এর প্রয়োগ খুব আসে। তাই আমরা মূলত জুলের সূত্রের গাণিতিক রূপটি আরেকবার আমরা ঝালিয়ে নেব।
দেখো এসআই পদ্ধতিতে জুলের সূত্রের গাণিতিক রূপ হলো এটি, এইচ সমান আই স্কোয়ার আর টি। এখান থেকে এখান পর্যন্ত তোমরা দাগ দেবে বইতে। অর্থাৎ যদি আমরা জুল এককে আমরা যদি জুল এককে তাপকে নির্ণয় করি তাহলে এইচ সমান আই স্কোয়ার আর টি, এই ফর্মুলাটি আমরা ইউজ করব। কিন্তু যদি আমরা ক্যালোরি এককে আমরা ব্যবহার করি বা ক্যালোরি এককে যদি আমরা তাপ নির্ণয় করি, তাহলে কিন্তু এই সূত্রটি ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে আমরা ব্যবহার করব এই সূত্রটি। অর্থাৎ জুলের সূত্রের দুটি ফর্ম রয়েছে, একটি হলো এইচ সমান আই স্কোয়ার আর টি যদি জুল এককে তাপকে আমরা নির্ণয় করি, এবং যদি আমরা ক্যালোরি এককে তাপকে নির্ণয় করি তাহলে এইচ সমান আই স্কোয়ার আর টি বাই জে, এটি আমরা ব্যবহার করব। এখানে যে একটি কনস্ট্যান্ট, একে বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা জুল তুল্যাঙ্ক আমরা বলি একে। এর ভ্যালু হয় 4.2 জুল পার ক্যালোরি। আর সাধারণত আমাদের ক্যালকুলেশন করতে হয় না, এটি তোমরা এখন আপাতত বাদ দিতে পারো। তাহলে যদি আমরা ক্যালোরি এককে তাহলে এটি হবে ক্যালোরি একক। ক্যালোরি এককে যদি আমরা ইউনিট ব্যবহার করি তাহলে জুলের সূত্র আমরা লিখব এইচ সমান আই স্কোয়ার আর টি বাই জে। আর যদি জুল এককে ব্যবহার করি তাহলে আমরা লিখব এইচ ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি। শুধুমাত্র আই স্কোয়ার আর টি হবে, এখানে কোনো কনস্ট্যান্টের প্রয়োজন হবে না। এটি হবে জুল এককে জুলের সূত্র। জুল এককে যদি তাপ নির্ণয় করি তাহলে জুলের সূত্র, আর এটি হবে ক্যালোরি এককে জুলের সূত্র। এবার ক্যালোরি এককে যখন আমরা এই সূত্রটি ব্যবহার করব তখন জে এর ভ্যালু যদি 4.2 এটি আমরা বসিয়ে দিই, তাহলে এখানে দেখো 1/j রয়েছে। তাহলে রেডিমেড আমরা এই সূত্রটিও ব্যবহার করতে পারি ক্যালোরি ইউনিটে অঙ্ক করার জন্য। তাহলে ক্যালোরি ইউনিটে যখন আমরা অঙ্ক করব এই সূত্রটির কে সংক্ষেপে আমরা এটিও বসাতে পারি 0.24 ইন্টু আই স্কোয়ার আর টি। এই সূত্রটি ব্যবহার করলে ক্যালোরি ইউনিটে আমাদের তাপ আমরা নির্ণয় করতে পারবো। জুলের সূত্রটি দেখো এখানে একটু অ্যানালিসিস করা হয়েছে তোমরা মাধ্যমিকে যেটা করতে। জুলের সূত্রে আসলে কি নির্ণয় করি, যদি কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয় তাহলে রোধগুলিতে তড়িৎ বাধাপ্রাপ্ত হয়, তখন এই রোধে তাপ উৎপন্ন হয়। এখানে যদি এইচ তাপ উৎপন্ন হয়, সেই তাপ তিনটি বিষয়ের ওপর নির্ভর করে। প্রবাহ মাত্রা, যে প্রবাহ মাত্রা ওই বর্তনীর মধ্যে দিয়ে যাচ্ছে, এই রোধটির মান দেখো আর, এবং সময় টি। তাহলে দেখো এই ফর্মুলাটি থেকে আমরা বুঝতে পারি এইচ আই স্কোয়ারের সঙ্গে সমানুপাতিক। দেখো এইচ সমানুপাতিক আই স্কোয়ার, এটি প্রথম সূত্র যখন আর এবং টি অপরিবর্তিত। আবার এইচ দেখো আর এর সঙ্গে সমানুপাতিক যখন আই এবং টি অপরিবর্তিত, এটি দ্বিতীয় সূত্র। আবার এইচ সমানুপাতিক আমরা লিখতে পারি তড়িৎ প্রবাহের সময় টি যখন আই এবং আর অপরিবর্তিত। অর্থাৎ জুলের সূত্রের মাধ্যমে আমরা কি নির্ণয় করতে পারি, কোনো রোধের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয় কিছু সময় ধরে, যে পরিমাণ তাপ উৎপন্ন হয় সেই উৎপন্ন তাপের পরিমাণকে আমরা নির্ণয় করতে পারি। পরের প্রশ্ন, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক কাকে বলে, এর মান লেখো। দেখো এইচ সমান আই স্কোয়ার আর টি বাই জে, এই সমীকরণটি থেকে যদি জে এর মান আমরা নির্ণয় করি আমরা পাবো জে সমান আই স্কোয়ার আর টি বাই এইচ। এখন এখান থেকে আমরা জে এর একটি সংজ্ঞা বা তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের একটি সংজ্ঞা আমরা প্রস্তুত করতে পারি। দেখো এখানে এই ফর্মুলাতে যদি আমরা আই ইকুয়ালস টু 1 ধরি, আর ইকুয়ালস টু 1 ধরি, টি ইকুয়ালস টু 1 ধরি, তাহলে জে সমান পাই 1/h। এই সম্পর্ক থেকে আমরা তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের সংজ্ঞা তৈরি করি। একক রোধের পরিবাহীর মধ্য দিয়ে দেখো আর ইকুয়ালস টু 1 হয়ে গেল, একক সময় ধরে দেখো টি ইকুয়ালস টু 1 হলো, একক প্রবাহ মাত্রা গেলে অর্থাৎ দেখো আই ইকুয়ালস টু 1 হলো, পরিবাহীতে যে তাপ উৎপন্ন হয় দেখো যে পরিমাণ তাপ উৎপন্ন, এইচ যে পরিমাণ তাপ উৎপন্ন হয় তার অনন্যকে দেখো 1/h, তার অনন্যকে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলা হয়। তো এইভাবে আমরা তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের একটি সংজ্ঞা বানাতে পারি এখান থেকে। এর ভ্যালু তোমরা আগেই দেখলে, যে এর ভ্যালু হয় 4.2 জুল পার ক্যালোরি। পরের প্রশ্ন, বৈদ্যুতিক ক্ষমতা কাকে বলে, এর একক কী, ইহা নির্ণয়ের গাণিতিক সমীকরণটি লেখো। দেখো বৈদ্যুতিক ক্ষমতা সম্পর্কে তোমাদের বইতে 3.3 এই সেকশনে আলোচনা করা হয়েছে। বৈদ্যুতিক ক্ষমতার এটি সংজ্ঞা, সময়ের সাপেক্ষে কার্য করার হারকে ক্ষমতা বলে। সাধারণ ক্ষেত্রে ক্ষমতার যা সংজ্ঞা হয় একই সংজ্ঞা। সুতরাং ক্ষমতা পাওয়ার সমান কি হবে, যে W/T কৃতকার্য বাই সময়। এবার W সমান VIT, তো আমরা এই অধ্যায়ের প্রথমেই আমরা পেয়েছিলাম W সমান VIT। তাহলে VIT/T দেখো TT কেটে গেল, তাহলে P সমান হলো V/I। এটিই হলো বৈদ্যুতিক ক্ষমতা নির্ণয়ের সমীকরণ। অর্থাৎ
ভোল্টেজ এবং কারেন্টের গুণফল। এবার যদি আমরা ওহমের সূত্র ব্যবহার করি তাহলে ক্ষমতা সমান ভি ইন্টু আই। এখানে দেখো ভি সমান যদি আই আর ওহমের সূত্র অনুসারে দেখি, আমরা জানি ওহমের সূত্র অনুসারে আমরা লিখতে পারি ভি সমান আই ইন্টু আর। এটি যদি এখানে বসিয়ে দিই তাহলে দেখো পি সমান আমরা পাই আই স্কোয়ার বাই আর। আবার ওহমের সূত্র থেকে আমরা লিখতে পারি আই সমান ভি বাই আর। দেখো এখান থেকে আমরা লিখতে পারি আই এর মান আই সমান ভি বাই আর। সেটি যদি আবার এখানে বসিয়ে দিই আমরা পাবো ভি স্কোয়ার বাই আর। তাহলে পাওয়ার বা ক্ষমতা এই তিনটি ফর্মে নির্ণয় করা যেতে পারে। পাওয়ার সমান লেখা যেতে পারে ভিআই, বা পাওয়ার সমান লেখা যেতে পারে আই স্কোয়ার আর, বা পাওয়ার সমান লেখা যেতে পারে ভি স্কোয়ার বাই আর। এই তিনটি সমীকরণকে তোমরা একটু বইতে চিহ্নিত করে রাখবে। আর বৈদ্যুতিক ক্ষমতা নির্ণয়ের একক তোমরা জানো, বৈদ্যুতিক ক্ষমতা নির্ণয়ের একক হলো ওয়াট। আর ডব্লিউ নয়, পি সমান দেখো তোমরা পড়লে পি সমান আই ইন্টু ভি। এই ফর্মুলাটি ব্যবহার করে আমরা ওয়াট, ভোল্ট এবং অ্যাম্পিয়ারের মধ্যে সম্পর্ক বের করতে পারি। পাওয়ার তার একক হলো ওয়াট, বিভব পার্থক্য তার একক হলো ভোল্ট, আর প্রবাহ মাত্রা তার একক হলো অ্যাম্পিয়ার। তাহলে ওয়াট সমান ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার, এটিও আমরা লিখতে পারি। এবার ক্ষমতার আরও কিছু বিকল্প আমাদের একক রয়েছে, যেমন ক্ষমতার একটি বহু প্রচলিত একক হলো হর্স পাওয়ার বা এইচপি। এটা দেখবে বিভিন্ন তড়িৎ যন্ত্র, বিশেষ করে বিভিন্ন মোটরের ক্ষমতা নির্ণয় করার জন্য হর্স পাওয়ার ইউনিটটি আমরা ব্যবহার করি। এর সংজ্ঞা তোমাদের জানার প্রয়োজন নেই, সাধারণত কোনো কাজে লাগে না। তো 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট, বিভিন্ন অঙ্কের জন্য এই রিলেশনশিপটি তোমরা একটু মুখস্থ করে রাখবে। 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। এটি ক্লাস 11-এ তোমরা যখন ওয়ার্ক পাওয়ার এনার্জি চ্যাপ্টারটি পড়েছিলে সেখানে এটি ছিল, এখানে আরেকবার আছে। 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। পরের প্রশ্ন, তাপীয় অপচয় হ্রাসের শর্তটি লেখো। তড়িৎ শক্তিকে যখন আমরা কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে পাঠাই তখন সেই পরিবাহীতে তাপ উৎপন্ন হয়, ফলে তড়িৎ শক্তির অপচয় হয়। তড়িৎ শক্তির অপচয় যাতে কম হয় তার জন্য আমাদের খেয়াল রাখতে হয়, যদি আমরা তড়িৎ শক্তিকে উচ্চ বিভব প্রভেদ এবং নিম্ন প্রবাহে এক জায়গা থেকে অন্য জায়গায় প্রেরণ করি তাহলে তাপীয় অপচয় হ্রাস সবচেয়ে কম হয়। তাপীয় অপচয়ের জন্য শক্তি সবচেয়ে কম ব্যয়িত হয়। এই শর্তটি তোমরা মনে রেখে দেবে। শর্তটির প্রমাণ তোমাদের উচ্চ মাধ্যমিকের জন্য অতটা গুরুত্বপূর্ণ নয়, শুধু শর্তটি তোমরা এখান থেকে প্রস্তুত করে রেখো। পরের প্রশ্ন, তড়িৎ বর্তনীতে ব্যয়িত ক্ষমতার রাশিমালা লেখো এবং বহির্বর্তনীতে সর্বোচ্চ ক্ষমতা পাওয়ার শর্ত নির্ণয় করো। দেখো তোমাদের পাঠ্য বইতে 3.3.1 এই সেকশানে তড়িৎ বর্তনীতে ব্যয়িত ক্ষমতার রাশিমালা নির্ণয় করা রয়েছে। দেখো এখানে একটি তড়িৎ বর্তনী তোমাদের দেখানো রয়েছে। তড়িৎ বর্তনীতে তড়িৎ কোষের তড়িৎ চালক বল হলো ই এবং তড়িৎ কোষটির অভ্যন্তরীণ রোধ হলো স্মল আর। বর্তনীটির মধ্য দিয়ে আই প্রবাহ মাত্রা প্রবাহিত হচ্ছে। বর্তনীতে বহির্রোধ বা লোড রেজিস্ট্যান্স রয়েছে ক্যাপিটাল আর। তাহলে ওই বর্তনীতে তড়িৎ প্রবাহ হবে, ওহমের সূত্র থেকে আমরা লিখতে পারি ওই বর্তনীতে তড়িৎ প্রবাহ হবে আই সমান মোট ইএমএফ বাই মোট রোধ। মোট ইএমএফ বর্তনীতে রয়েছে ক্যাপিটাল ই এবং মোট রোধ বর্তনীতে দেখো বহির্রোধ ক্যাপিটাল আর এর সঙ্গে অভ্যন্তরীণ রোধ স্মল আর সিরিজে কানেকশান রয়েছে, অর্থাৎ অভ্যন্তরীণ রোধ হলো ক্যাপিটাল আর প্লাস স্মল আর। সুতরাং বর্তনীতে প্রবাহ আই সমান লিখতে পারি ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। এটি হলো বর্তনীতে প্রবাহ মাত্রা। সুতরাং বর্তনীতে ব্যয়িত ক্ষমতা আমরা লিখতে পারি পি সমান, একটু আগেই আমরা পড়েছিলাম ব্যয়িত ক্ষমতার রাশিমালাই, দেখো বাঁদিকে এখনও দেখা যাচ্ছে আই স্কোয়ার আর। তো এই ফর্মুলাটি যদি আমরা ইউজ করি তাহলে বর্তনীতে ব্যয়িত ক্ষমতা P0 সমান আমরা লিখতে পারি আই স্কোয়ার। বর্তনীতে মোট কত রোধ রয়েছে দেখো ক্যাপিটাল আর প্লাস স্মল আর, দেখো তাহলে আই স্কোয়ার ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর। এখানে ক্যাপিটাল আই এর এই ভ্যালুটি আমরা বসিয়ে দিলাম, তাহলে দেখো এটি হোল স্কোয়ার হবে, ক্যাপিটাল আর প্লাস স্মল আরের হোল স্কোয়ারের সঙ্গে এটি কেটে যাবে, পড়ে থাকবে ই স্কোয়ার বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। তাহলে এটি হলো কোনো একটি তড়িৎ বর্তনীতে যে ক্ষমতা ব্যয় হয় সেই ক্ষমতার রাশিমালা। এরপর আমরা দেখব কোন শর্তে কিভাবে বহির্বর্তনীতে সর্বোচ্চ ক্ষমতা আমরা পেতে পারি। দেখো বর্তনীতে আমরা যে মোট ক্ষমতা ব্যয় করি তার একটি অংশ অভ্যন্তরীণ রোধের জন্য আই স্কোয়ার স্মল আর, এই অংশটি ব্যাটারির অভ্যন্তরীণ রোধের জন্য ক্ষয় হয়, এটিকে আমরা কোনোভাবে কাজে লাগাতে পারি না। বাকি ক্ষমতাটি বহির্বর্তনীতে আমাদের কাজে লাগে।
বহির্বর্তনীতে আমরা ধরেছিলাম মোট তুল্য রোধ বা লোড রেজিস্ট্যান্স ছিল সেটি ক্যাপিটাল আর। সুতরাং বহির্বর্তনীতে প্রাপ্ত ক্ষমতা, একটু আগে যে ক্ষমতাটা আমরা নির্ণয় করেছিলাম সেটা কিন্তু মোট বর্তনীতে ব্যয়িত ক্ষমতা ছিল। সেখান থেকে দেখো স্মল আর টার্মটিকে আমরা ধরলাম না, শুধুমাত্র বহির্বর্তনীর রেজিস্ট্যান্স ক্যাপিটাল আরকে ধরলাম। তাহলে বহির্বর্তনীতে প্রাপ্ত ক্ষমতা পি সমান লিখতে পারি আই স্কোয়ার আর। আই এর ভ্যালুটি দেখো একটু আগে আমরা নির্ণয় করেছি, সেটি বসিয়ে দিলাম। তাহলে আমরা পেলাম ই স্কোয়ার ক্যাপিটাল আর বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর তার হোল স্কোয়ার। এটি হলো বহির্বর্তনীতে প্রাপ্ত ক্ষমতার রাশিমালা। এই রাশিমালাটির দিকে তোমরা যদি লক্ষ্য করো, দেখো এখানে ক্যাপিটালি এটি হলো কোষের তড়িৎচালক বল এবং স্মল আর এটি হলো কোষের অভ্যন্তরীণ রোধ। এই দুটি কিন্তু ধ্রুবক, এই দুটি কিন্তু কনস্ট্যান্ট। এখানে দেখো এই ক্যাপিটাল আর এটি কিন্তু ভেরিয়েবল, অর্থাৎ বহির্বর্তনীর এই রোধটি আমরা কিন্তু চাইলে পরিবর্তন করতে পারি। তাহলে বহির্বর্তনীর রোধটি যদি আমরা পরিবর্তন করি তাহলে প্রাপ্ত ক্ষমতাও পরিবর্তিত হবে। কিভাবে পরিবর্তিত হবে? তোমরা জানো সর্বোচ্চ বা সর্বনিম্ন অর্থাৎ ম্যাক্সিমাম বা মিনিমাম যে কোনো রাশি যখন হয় তখন তার ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশান 0 হয়। সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশানটিও একটি শর্ত রয়েছে, সেটি আমাদের এখানে ফিজিক্সে কাজে লাগে না। তো আমরা জানি ম্যাক্সিমাম বা মিনিমাম কন্ডিশানে যে কোনো ভেরিয়েবলের ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশান 0 হয়। তাহলে পি যখন ম্যাক্সিমাম হবে, বহির্বর্তনীতে যখন আমরা সর্বোচ্চ ক্ষমতা পাবো, তখন পি এর ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশান 0 হবে। তাই আমরা এখানে লিখলাম ডিপি ডিআর ইকুয়ালস টু 0। আর এর রেসপেক্টে কেন ডিফারেন্সিয়েশান করলাম? এখানে ডান পক্ষে শুধুমাত্র আর ক্যাপিটাল আর টি ভেরিয়েবল, ই হলো কোষের তড়িৎচালক বল সেটি কনস্ট্যান্ট, স্মল আর কোষের অভ্যন্তরীণ রোধ সেটিও কনস্ট্যান্ট। ডান পক্ষে ভেরিয়েবল শুধুমাত্র আর রয়েছে, অর্থাৎ পি ক্যাপিটাল আরের ওপর ডিপেন্ড করে। তাই যখন সর্বোচ্চ ক্ষমতা পাবো বা সর্বোচ্চ ক্ষমতা পাওয়ার শর্ত হলো পি এর ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশান উইথ রেসপেক্ট টু ক্যাপিটাল আর ইকুয়ালস টু 0 এটি হতে হবে। এবার দেখো এটির আর এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশান এখানে আমরা করেছি, তোমরা ডিফারেন্সিয়েশান জানো, ম্যাথের তোমরা শিখেছো। এই ডিফারেন্সিয়েশান করলাম আমরা এবং ইকুয়ালস টু আমরা 0 দিলাম। এটিকে আমরা সলভ করেছি, একদম বীজগাণিতিক সিম্পল সলিউশন। এটি সলভ করে আমরা পেলাম ক্যাপিটাল আর ইকুয়ালস টু স্মল আর। তাহলে বর্তনীতে সর্বোচ্চ ক্ষমতা পাওয়ার শর্ত হলো ক্যাপিটাল আর ইকুয়ালস টু স্মল আর। কীভাবে করলাম? আমরা প্রথমে করলাম বহির্বর্তনীতে প্রাপ্ত ক্ষমতার রাশিমালা, তার ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশানকে করলাম 0, সেখান থেকে আমরা পেলাম ক্যাপিটাল ইকুয়ালস টু স্মল আর হলে আমরা বহির্বর্তনীতে সর্বোচ্চ ক্ষমতা পাব। এটিকে যদি আমরা ভাষায় প্রকাশ করি আমরা লিখতে পারি, দেখো বহির্বর্তনীতে তুল্য রোধ যদি ব্যাটারির অভ্যন্তরীণ রোধের সঙ্গে সমান হয় তবেই বহির্বর্তনীতে সর্বোচ্চ ক্ষমতা পাওয়া যায়। দেখো ক্যাপিটাল আর ইকুয়াল টু স্মল আর, এটিকে আমরা ভাষায় লিখলে এইভাবে আমরা লিখতে পারি। এবং এই সর্বোচ্চ ক্ষমতার মান কত হবে? সর্বোচ্চ ক্ষমতার মান একটু আগে যে এক্সপ্রেশনটা পেয়েছিলাম সেখানে স্মল আর ইকুয়ালস টু দেখো ক্যাপিটাল আর, এই সমীকরণটি আমরা বসিয়ে দিয়েছি। তাহলে সর্বোচ্চ ক্ষমতার রাশিমালা আমরা লিখতে পারি এটি, অথবা ক্যাপিটাল আরের জায়গায় স্মল আর বসালে আমরা লিখতে পারি ই স্কোয়ার বাই 4r। তাহলে সর্বোচ্চ যে পাওয়ার আমরা এক্সটার্নাল লোড রেজিস্ট্যান্সে পাই সেটির ভ্যালু হলো ই স্কোয়ার বাই 4r। এটি কিন্তু তোমরা একটু মনে রাখবে। একটি গ্রাফ দেখানো রয়েছে পাওয়ারের সঙ্গে রেজিস্ট্যান্সের গ্রাফ। পাওয়ারের সঙ্গে তোমরা দেখো যদি রেজিস্ট্যান্সের ভ্যালু আমরা বাড়াই, দেখো পাওয়ার প্রথমে বাড়তে থাকে। রেজিস্ট্যান্সের ভ্যালু ক্যাপিটাল আর ইকুয়াল টু স্মল আর, দেখো এই বিন্দুতে হয়েছে ক্যাপিটাল আর ইকুয়ালস টু স্মল আর, তখন দেখো পাওয়ার ম্যাক্সিমাম পেয়েছি। তারপরে যদি রেজিস্ট্যান্সের ভ্যালু বাড়াই তখন পাওয়ার কিন্তু আবার কমতে থাকে, অর্থাৎ ক্যাপিটালের ইকুয়ালস টু যদি স্মল আর হয় এই বিন্দুটিতে আমরা পাওয়ার পাই ম্যাক্সিমাম। যদি ক্যাপিটাল আরের ভ্যালু স্মল আরের থেকে বেশি হয় তখনও পাওয়ার কমে যায়, আবার ক্যাপিটাল আর তার ভ্যালু যদি স্মল আরের থেকে কম হয় তখনও কিন্তু পাওয়ার কমে যায়। এই গ্রাফটি তোমরা একটু কিন্তু বুঝে মনে রাখবে।